আচ্ছা, নতুন শব্দ মনে রাখার সবচেয়ে কার্যকর উপায়টি কি হতে পারে? আমার মতে একটা ভালো গল্প। তো আজ আমরা ঠিক তাই করতে যাচ্ছি। আমরা সঙ্গী হব আকাশের এক যাযাবরের, যে তার অদম্য সংকল্প দিয়ে সব প্রতিকূলতাকে জয় করে। আর এই কাহিনীর প্রতিটা বাঁকে আমরা নতুন কিছু শব্দ শিখব, যা গল্পের সাথেই আমাদের মনে একদম গেঁথে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আকাশের সেই অসাধারণ গল্প। আমাদের গল্পের নায়ক আকাশ। সে ছিল তার গ্রামের একেবারে প্রাণকেন্দ্র, মানে যেখানেই উৎসব সেখানেই আকাশ, যেখানে মানুষের ভিড় সেখানেই তার হাসি। একা থাকতে তার একদম ভালো লাগত না, কারণ মানুষজনের সঙ্গই ছিল তার আসল শক্তি। এক কথায় বলতে গেলে সে ছিল ভীষণ গ্রেগেরিয়াস। তো এই গ্রেগেরিয়াস শব্দটার মানে হলো ঠিক তাই, মিশুক, সামাজিক বা দলপ্রিয়, মানে যে মানুষটা সবার সাথে মিলেমিশে ভিড়ের মধ্যে থাকতেই ভালোবাসে। এই একটা শব্দই কিন্তু আকাশের পুরো চরিত্রটাকে আমাদের সামনে তুলে ধরে। কিন্তু হঠাৎ একদিন প্রকৃতির এক ভয়াল থাবায় সবকিছু যেন ওলটপালট হয়ে গেল। এক বিধ্বংসী বন্যা, চোখের পলকে তার প্রিয় গ্রাম, তার চেনা পৃথিবী সবকিছু কেড়ে নিল। আকাশ মুহূর্তের মধ্যে হয়ে পড়ল একা, অসহায়। তার সুন্দর গোছানো জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। দেখুন, আকাশের এই অবস্থাটা বোঝানোর জন্য দুটো শব্দ একদম নিখুঁত। সে হয়ে গেল হ্যাপলেস, অর্থাৎ অভাগা বা দুর্ভাগা, যার ভাগ্য তাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। আর তার সাজানো জীবনটা হয়ে গেল হ্যাপাজার্ড, মানে এলোমেলো, ছন্নছাড়া, যার কোনো কিছুই আর আগের মতো মনাজ্জেম নেই। কিন্তু জানেন তো, ধ্বংসস্তূপের মধ্য থেকেই জন্ম নেয় নতুন আশা। এই চরম দুর্দশার মধ্যেই আকাশের মনে জন্ম নিল এক অপরিবর্তনীয় সংকল্প। সে শুধু বেঁচে থাকতে চায়নি, সে চেয়েছিল নতুন করে সবকিছু শুরু করতে। আর এখান থেকেই তার আসল লড়াইটা শুরু হল। তার সামনে তখন এক অন্তহীন, রুক্ষ মালভূমি, গনগনে আগুনের মতো সূর্য মাথার উপরে। এই যাত্রাটা ছিল এক কঠিন পরীক্ষা। প্রতিটি পদক্ষেপ যেন শরীর থেকে সব শক্তি শুষে নিচ্ছিল। আকাশের এই যাত্রাকে শুধু কঠিন বললে শায়দ ঠিক বোঝানো যাবে না। এর জন্য আরও ভালো একটি শব্দ হল ওনারাস। ওনারাস মানে হল এমন এক কাজ যা শুধু কঠিনই নয়, বরং একটা বোঝার মতো, যা আপনাকে শারীরিক আর মানসিক দুইভাবেই একদম ক্লান্ত করে ফেলে। যখন তার শরীর আর এক পাও চলতে চাইছিল না, তখন সে মনে মনে নিজেকে শুধু এই একটা কথাই বলত। তার পা হয়তো ক্লান্তিতে টলে যাচ্ছিল, কিন্তু তার ভেতরের যে জেদ, যে প্রতিজ্ঞা, তা ছিল পাথরের মতো অটল। এখানেই আমরা দুটো চমৎকার শব্দ পাই। একটা হলো ফাল্টা, মানে শারীরিক ক্লান্তিতে পা টলে যাওয়া বা গতি হারিয়ে ফেলা। আর ঠিক তার বিপরীতেই আছে ইমিউটেবল, এমন এক সংকল্প যা একদম অটল, অপরিবর্তনীয়। আকাশের এই দুর্বল শরীর আর অদম্য মনের লড়াইটাই কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু শুধু শারীরিক ক্লান্তি তার একমাত্র পরীক্ষা ছিল না। এবার তার যাত্রাপথে এমন একজনের সাথে দেখা হল, যে তার মানসিক শক্তির পরীক্ষা নিতে এসেছিল। এই বৃদ্ধ মানুষটি ছিল যেন এক জীবন্ত ধাঁধা। এই গনগনে রোদের মধ্যে তার পরনে কিনা জমকালো চকচকের রেশমি পোশাক, আর মুখে এক অদ্ভুত বিদ্বেষপূর্ণ হাসি। তার হাবভাব, কথাবার্তা সবকিছুই ছিল বড্ড বেমানান। কোনো ব্যক্তির এই ধরনের অদ্ভুত খামখেয়ালি আচরণকেই ইংরেজিতে বলা হয় আইডিওসেনক্র্যাসি। যেমন ধরুন, এই মরুভূমির মতো পরিবেশে এমন জাঁকজমকপূর্ণ বা ফ্ল্যাশি পোশাক পরা, এটা ছিল ওই বৃদ্ধের একটা নিজস্ব আইডিওসেনক্র্যাসি। বৃদ্ধ তার দীর্ঘ বক্তৃতায়, বা যাকে বলে সারমন, কেবলই বিদ্বেষ ছড়াচ্ছিল। তার কথাগুলো ছিল প্রেজুডিসড বা পক্ষপাততুষ্ট, কারণ সে বিভিন্ন জাতি বা মানুষ সম্পর্কে কোনোরকম যুক্তি বা প্রমাণ ছাড়াই ঘৃণা আর ভুল ধারণা ছড়াচ্ছিল। তার মনটা ছিল কুসংস্কারে ভরা। বৃদ্ধের প্রত্যেকটা কথা ছিল বিষাক্ত তীরের মতো, যা দিয়ে সে আকাশের আত্মবিশ্বাসকে ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু আকাশ ততদিনে নিজের মনের চারপাশে একটা অদৃশ্য বর্ম তৈরি করে ফেলেছিল। বৃদ্ধের কোনো কথাই তাকে আর স্পর্শ করতে পারল না। আর এই অবস্থাকেই বলা হয় ইম্পভিয়াস বা অভেদ্য। ঠিক যেমন একটা দুর্গের দেয়াল বাইরের আক্রমণকে ভেতরে ঢুকতে দেয় না, আকাশের মনও ছিল ওই বৃদ্ধের বিষাক্ত কথার সামনে ঠিক তেমনই অভেদ্য। সে একটুও প্রভাবিত হয়নি। বৃদ্ধকে পেছনে ফেলে আকাশ আবার একা, কিন্তু এবার সে তার যাত্রার সবচেয়ে কঠিন, সবচেয়ে অন্ধকারময় মুহূর্তের মুখোমুখি হতে চলেছে। ক্লান্তি, একাকিত্ব আর চূড়ান্ত হতাশা সবকিছু মিলে যেন তাকে গ্রাস করে ফেলল। আকাশ অনুভব করল সে তার জীবনের সর্বনিম্ন বিন্দুতে এসে পৌঁছেছে। এমন এক গভীর অন্ধকার, যেখানে আশার আলো প্রায় নিভেই গেছে।
জীবনের এই চরমতম পতন বা সর্বনিম্ন বিন্দুকেই বলা হয় নাদির। এটা পতনের সেই শেষ সীমা যেখান থেকে আর নিচে নামার জায়গা থাকে না। তার মানে সেখান থেকে শুধু ওপরে ওঠার পথটাই খোলা থাকে। আকাশের জন্য এটাই ছিল সেই মুহূর্ত। কিন্তু সেই গভীর অন্ধকারের মধ্যেই সে ঘুরে দাঁড়ানোর শক্তিটা খুঁজে পেল। সে দুটো দৃঢ় সিদ্ধান্ত নিল। প্রথমত, নিজের ভাঙা মনকে সে নিজেই মেন্ট করবে, মানে মেরামত করবে। আর দ্বিতীয়ত, অতীতের সব অপ্রয়োজনীয় দুঃখের বোঝা, সব কষ্টকর স্মৃতি সে ছুঁড়ে ফেলে দেবে, যার জন্য আমরা ফ্লিং বা চাক এই দুটো শব্দই ব্যবহার করতে পারি। অতীতের বোঝা ঝেড়ে ফেলার পর আকাশ তার পুরো যাত্রাটাকে এক নতুন চোখে পারসিভ করতে শুরু করল। মানে নতুনভাবে উপলব্ধি করতে পারল। সে বুঝতে পারল এই কষ্টকর পথটা আসলে কোনো অভিশাপ ছিল না, বরং এটাই ছিল নিজেকে নতুন করে চেনার, আরও শক্তিশালী হয়ে ওঠার একটা পথ। এই যে তীব্র হার্ডশিপ বা দুর্দশা, এটাই তাকে ভেতর থেকে ইস্পাতের মতো শক্তিশালী করে তুলেছিল। আর তাই তার এই কঠিন যাত্রাটা শেষ পর্যন্ত এফেক্চুয়াল বা ফলপ্রসূ হল। পাহাড়ের ওপারে সে শুধু একটা নতুন গ্রামই খুঁজে পেল না, সে খুঁজে পেল এক নতুন আকাশ, এক নতুন জীবন। তাহলে দেখলেন তো আকাশের এই অসাধারণ যাত্রার প্রতিটা বাঁকে কিভাবে এক একটা নতুন শব্দ লুকিয়েছিল। চলুন শেষ করার আগে একবার খুব দ্রুত সেই শব্দভাণ্ডারটা ঝালিয়ে নেওয়া যাক। মনে করে দেখুন তো, গল্পটা শুরু হয়েছিল গ্রেগেরিয়াস বা মিশুক আকাশকে দিয়ে। বন্যার পর সে হয়ে গেল হ্যাপলেস বা অভাগা, আর তার জীবন হয়ে গেল হ্যাপহ্যাজার্ড বা এলোমেলো। তার যাত্রাটা ছিল খুবই ওনোরেস, মানে কষ্টসাধ্য। ক্লান্তিতে তার পা ফল্টার করলেও তার মনের সংকল্প ছিল ইমিউটেবল বা অপরিবর্তনীয়। বৃদ্ধের প্রেজুডিসড বা পক্ষপাতদুষ্ট কথার সামনে সে ছিল ইম্পারভিয়াস বা অভেদ্য। জীবনের সর্বনিম্ন বিন্দু অর্থাৎ নাদিরে পৌঁছে সে নিজের মনকে মেন্ট করে, আর সবশেষে এই চরম হার্ডশিপের মধ্যে দিয়েই সে তার যাত্রাকে নতুনভাবে পারসিভ করে, যা তার যাত্রাকে ইফেক্চুয়াল বা ফলপ্রসূ করে তোলে। আকাশের গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কখন একটা বড় দুর্দশা বা কষ্ট আর বাধা থাকে না, বরং নিজেই পথ হয়ে ওঠে। কখন একটা পতন আসলে এক নতুন আরোহণের শুরু হয়ে দাঁড়ায়। এটা কিন্তু ভাবনার বিষয়।